একদিকে মামলার হাজিরা, অন্যদিকে জাল টাকা বানানো, জামিনে বের হয়েই আবারও সক্রিয় কারবারিরা, ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী। এনার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি, বলছে যে আমার এই কাজ আগাই টাকায় দিবি, কাগজ বানিয়ে দিবি, তাহলে তোরে টাকা দেবো। আমার ভাই কাজ দিচ্ছে আমাকে, এই জাল টাকার ফিতা লাগানো। এরা অন্য কোনো কাজে পুনর্বাসিত হয় না, বরং এই কাজেই অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয়। দুর্গাপূজার সামনে রেখে বেড়েছে অপরাধীদের তৎপরতা। আলামিন, বাদল এদের দেই স্যার, এরা আমার আগে অর্ডার দেয়, পরে আমি তৈরি করিয়া এদের আস্তে আস্তে দেই। প্যাকেট কিনে নিয়ে আমি বাজারে একটা একটা করে ভাঙাই, মার্কেটে, ফুটপাতে, গ্রামাঞ্চলে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাত্র ৮ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসছে আরও একটি স্প্যান। দৃশ্যমান হতে যাচ্ছে প্রায় ৫ কিলোমিটার। চলতি মাসে বসবে আরও দুটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটির অ্যাপস ব্যবহারের আগে করা হবে পর্যালোচনা। পুলিশের তাড়া খেয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পায়নি সিলেটের রায়হান। বাড়িতে নিয়ে করা হয় নির্যাতন, এখনও ধরাছোঁয়ার বাইরে এসআই আকবর। বদলি আতঙ্কে বৃহত্তর চট্টগ্রামের মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা, হচ্ছে না বড় কোনো অভিযান, অস্বীকার করে রুটিন ওয়ার্ক হিসাবেই দেখছেন কর্মকর্তারা। এবং আবারও ক্ষমতায় গেলে করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াবে মার্কিন অর্থনীতি। নির্বাচনী সমাবেশে ট্রাম্প, জোর প্রচারণায় প্রবাসী বাংলাদেশিরাও। জামিনে বের হয়ে একদিকে চলে মামলার হাজিরা, অন্যদিকে চলে জাল টাকা বানানো। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকার জাল নোট সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। আর এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় নারীদের। যে কোনো উৎসবের মতোই দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় এই চক্রটি। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। মেশিন থেকে বের হচ্ছে 500,000 টাকার নোট। মনিটরিংয়ে জাল টাকা তৈরির দক্ষ কারিগর হুমায়ুন কবির। এক যুগ ধরে হাত পাকিয়ে আজ সে চক্রের হোতা। এই চক্রের স্ত্রী, ভাই সহ সবাইকে এনেছে সে। 2008 সাল থেকে এখন পর্যন্ত 6 বারের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় হুমায়ুন। সর্বোচ্চ 18 মাস জেল খেটে আবারও এই অপরাধে জড়িয়ে পড়ে সে। এই হুমায়ুন কবির একাই 100। সফটওয়্যার তৈরি থেকে টাকা ছাপানো সবই তার দখলে, আর এই কাজে সহায়তা করেন 2 নারী সদস্য। এনার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি, বলছে যে আমার এই কাজ আগাই টাকায় দিবি, কাগজ বানিয়ে দিবি, তাহলে তোরে টাকা দেবো। আমার জামাই জানুয়ারি মাসের 7 তারিখে 10 তারিখে ধরা গেছে এর কাছে। জামাইকে ছাড়ানোর জন্য আমি এখানে আসছি হুমায়ুন ভাইয়ের কাছে। হুমায়ুন ভাইয়ের কাছে আসছি কাজের জন্য। হুমায়ুন ভাই কাজ দিচ্ছে আমাকে, এই জাল টাকার ফিতা লাগানো আর লাগানোর জন্য। রাজধানী থেকে শুরু করে সারা দেশে টাকা সরবরাহের জন্য রয়েছে নিজস্ব সিন্ডিকেট। সেই চক্রের একজন সদস্য মুন্সিগঞ্জের জামাল। ঢাকা, সাভার, মুন্সিগঞ্জের বিভিন্ন জেলায় জাল টাকা ছড়িয়ে দেয় তার কাজ। সাদা গাম মারি, আবার বঙ্গবন্ধুর ছবি মারি, ছবি মারার পরে ফিতে লাগাই স্যার, এবার পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে। আলামিন, বাদল এদের দেই স্যার, এরা আমার আগে অর্ডার দেয়, পরে আমি তৈরি করিয়া এদের আস্তে আস্তে দেই। প্যাকেট কিনে নিয়ে আমি বাজারে একটা একটা করে ভাঙাই, মার্কেটে, ফুটপাতে, গ্রামাঞ্চলে। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রুটের একটি বাড়িতে 2 বছর ধরে ভাড়া বাসায় এই কাজ করে আসছিল এই চক্রের সদস্যরা, যাদের গ্রেফতার করে পুলিশ। তারা 4 বছর, 2 বছর, 3 বছর পর ছাড়া পান। ছাড়া পেয়ে এদের ভিতরে কোনো সংশোধন হয় না, এরা অন্য কোনো কাজে পুনর্বাসিত হয় না, বরং এই কাজেই অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয়। প্রতিদিন গড়ে 5 লাখ জাল নোট তৈরি করা হয় এসব মেশিনে। প্রতি 1 লাখ জাল নোট বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃহত্তর চট্টগ্রামে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বদলি আতঙ্কে স্বাভাবিক কাজে চরম স্থবিরতা নেমে আসছে। বিশেষ করে কক্সবাজার জেলায় গণবদলির পর অন্যান্য ইউনিটগুলোতেও এমনটা বিরাজ করেছে, যে কারণে এখানকার পুলিশ সদস্যরা রুটিন ওয়ার্ক ছাড়া বাড়তি কোনো কাজই করছে না বলে অভিযোগ উঠেছে। বন্ধ রয়েছে
মাদক কিংবা অস্ত্র উদ্ধারে বড় কোনো অভিযান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বদলির আদেশ। প্রথম পর্যায়ে এএসআই এবং এসআই পদগুলোতে বদলি করা হচ্ছে। পরবর্তীতে মাঠ পর্যায়ের অন্যান্য পদগুলোতেও বদলির আদেশ আসতে পারে বলে ধারণা শীর্ষ কর্মকর্তাদের। দীর্ঘদিন একই কর্মস্থলে চাকরি করলে আমরা তাদেরকে অন্যত্র বদলি করে দিই। এর বাইরে আর কোনো পলিসি বা কিছু আমরা দেখছি না। গত এক মাস আগে বদলে দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অধীন কক্সবাজার জেলার পুরো পুলিশ প্রশাসন। বদলির পর এখনও কক্সবাজারের পরিস্থিতি অনুকূলে আনা যায়নি। এর মাঝে অন্যান্য জেলাগুলোতেও দেখা দিয়েছে বদলি আতঙ্ক। তবে কর্মকর্তারা এসব বদলিকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছেন। পেশাদার ব্যক্তির কাজ হচ্ছে তার পেশাগত দায়িত্ব পালন করা, সেটা তার বদলি হোক যেখানেই হোক সেখানে গিয়েই তাকে একই দায়িত্ব পালন করতে হবে। আতঙ্কেরও কিছু নাই, ভয়ের কিছু নাই। আগে বদলির পর নতুন কর্মস্থলে যোগ দিতে কমপক্ষে 7 দিন সময় দেওয়া হলো, এখন তা মাত্র 1 দিনে নেমে এসেছে। এই নিয়ে যেমন পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে, তেমনি অস্বস্তি রয়েছে বদলির ক্ষেত্রে নানা ধরনের দোষারোপের। যে সকল পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্যরা অপরাধের সাথে জড়িত আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অপরাধ দমনে সব ধরনের বড় অভিযান দীর্ঘদিন ধরে বন্ধ। পুলিশের মনোবল চাঙ্গা রাখতে গণবদলির বিপক্ষে সরকার নিয়োজিত এই কৌশলী। অপরাধ মামলা মোকদ্দমা সবগুলি তারাই হ্যান্ডেল করে। এখন যদি এভাবে আতঙ্ক বিরাজ করে, তারা যদি ওইদিকে যদি মনোনিবেশ করতে না পারে, তাহলে তো এক সমাজে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। অতএব কেন তাদের মনোবলটাকে অবশ্যই ধরে রাখতে হবে। করোনাকালীন সময়ে মানবিক পুলিশ হিসেবে আত্মপ্রকাশ করা পুলিশ প্রশাসন এক প্রদীপ কাণ্ডের পর চরম ইমেজ সংকটে পড়ে। সেই ইমেজ ফিরিয়ে আনতেই চলছে বদলিসহ নানা কার্যক্রম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 8 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরও একটি স্প্যান। আজ 33তম স্প্যানটি যোগ হলে দৃশ্যমান হবে প্রায় 5 কিলোমিটার সেতু। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার হেসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, খুব সকাল সকাল পদ্মার পাড়ে আমরা উপলক্ষ আজ পদ্মা সেতুতে 33তম স্প্যানটি যোগ হবে। এটি খুব কাছে নদীর, অর্থাৎ নদীর মাওয়া প্রান্তের পাড় থেকে অর্ধ কিলোমিটারের কম দূরত্বে, অর্থাৎ 3 ও 4 নম্বর পিলারের উপর বসানো হবে। অর্থাৎ এটি মাওয়া প্রান্তের সবচেয়ে নিকটতম স্প্যান হতে যাচ্ছে যদি আজ বসানো হয়। আপনি হয়তো ক্যামেরার ফ্রেমে একটু আপনাকে দেখাই, সেটি হলো যে খুব কাছাকাছি এখানে 3টি স্প্যান বসানো আছে। এই 3টি স্প্যানের থেকে একটু এগিয়ে, অর্থাৎ পাড়ের দিকে আজকের স্প্যানটি বসানো হবে। আপনি যে খালি পিলারটি এখন দেখতে পাচ্ছেন, এই খালি পিলারটির সঙ্গে আগে 3টি সঙ্গে যোগ করে, অর্থাৎ এখানে 4টি স্প্যান দৃশ্যমান করা হবে আজকে। আর এই মাওয়া প্রান্তে 4টি, সব কিছু মিলে 33টি স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে আজ মূলত 4950 মিটার, অর্থাৎ বলা যেতে পারে প্রায় 5 কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান করা হবে। 6.15 কিলোমিটার সেতুর মধ্যে 5 কিলোমিটার হয়ে যাওয়া নিঃসন্দেহে একটা মাইল ফলক ছুঁয়ে যাওয়া। এবং আজকে স্প্যানটি বসানো হলে আর মাত্র 8টি স্প্যান বাকি থাকবে। আর একটি বিষয় হলো, সবুজ যেখানে গত 4 মাস ধরেই স্প্যান বসানো বন্ধ ছিল, সেখানে 32তম স্প্যানটি বসানোর মাত্র 8 দিনের ব্যবধানে আজকে এই 33তম স্প্যানটি বসতে যাচ্ছে। অর্থাৎ খুব দ্রুত কাজ এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগুচ্ছে। কারণ এই মাসের মধ্যেই রেকর্ড 4টি স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে আছে। অর্থাৎ এর আগে মাসগুলোতে যখন খুব জোরে সোরে কাজ চলেছে, তখন মাত্র 3টি স্প্যান বসানো গেছে। এই মাসে 4টি বসানোর পরিকল্পনা, 25 তারিখে একটি, 23 তারিখে একটি, এর আগে 11 তারিখে একটি বসানো হয়েছে। সেই প্রস্তুতি আজকে চলছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ক্রেনটি নিয়ে আসবে স্প্যানটি, সেই ক্রেনটিতে স্প্যান তোলা হয়েছে। অর্থাৎ 8টার কিছুক্ষণ পরে সেটি রওনা হবে। যদিও এর আগে এই একই পজিশনে স্প্যান বসাতে 2 দিন সময় লেগেছে, কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ চেষ্টা করা হবে দিনে দিনে তুলে ফেলার। আমরা পরবর্তী ঘন্টাগুলোতে আপনাদের আপডেট জানাতে থাকবো। কতক্ষণে সেটি আসলে তোলা সম্ভব হয় তখন সেটি আবারও জানাবো। এখন পর্যন্ত এই ছিল সবুজ আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর 33তম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার হেসান জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত 4 বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে এই অ্যাপস অনুমোদন দেওয়ার আগে নিজস্ব আইটি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইকরাম হুসাইনের রিপোর্ট। কোভিড পরিস্থিতির কারণে এইচএসসিতে অটো পাস, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির কঠিন প্রতিযোগিতায় পরীক্ষা ছাড়া সম্ভব নয়। কিভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় অনলাইনে পরীক্ষার নীতিগত সিদ্ধান্তের পর একটি মোবাইল অ্যাপস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে অ্যাপসটি তৈরি করা হয়। অ্যান্ড্রয়েড সিস্টেমে এটি ডাউনলোড করে লগ ইন করতে হবে। ভেরিফিকেশনের কয়েকটি ধাপ পার হয়ে পরীক্ষায় বসতে পারবে ভর্তির ছোড়া। এমসিকিউ পদ্ধতিতে ঠিক চিহ্ন আর লিখিত পরীক্ষায় খাতার ছবি আপলোড করতে হবে। কিভাবে এই সফটওয়্যার কাজ করবে তার বিস্তারিত বলছিলেন উপাচার্য। ফেস ভেরিফিকেশন করার পর তার পরীক্ষাটা স্টার্ট হবে। ক্যামেরা এবং যে সাউন্ড, এই দুটো আমরা রেকর্ড করতে থাকবো, তার কন্টিনিউয়াসলি তার ছবি নিতে থাকবো এবং তার ভিডিও নিতে থাকবো। সবাই সন্তোষ প্রকাশ করেছেন, তবে সাথে সাথে এটাও বলেছেন তারা এটা দেখবেন, যাচাই বাছাই করবেন। তারা যদি আরও পরামর্শ দেন আমরা সেটাকে আরও উন্নত করার চেষ্টা করব। অনলাইনে পরীক্ষা হলে এই অ্যাপসটি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। সফটওয়্যারটির প্রতি আমার একটা আকর্ষণ, তো সে কারণে আমি দীর্ঘ সময়টি থেকে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা এটিকে ভালো করে পর্যালোচনা করব, ভালো করে আমাদের বিশেষজ্ঞরা তারা দেখবেন, দেখার পরে এটি কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সব ধরনের সম্ভাব্যতা যাচাই করছে। অনলাইনে পরীক্ষা হলে নিজস্ব প্রযুক্তিতে নিতে চায় বিশ্ববিদ্যালয়টি। যদি অনলাইনে পরিস্থিতির কারণে আমাদের নিতে হয় তাহলে সেটাও হয়তো সেটা নেওয়ার মতো প্রযুক্তি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছে। 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও বুয়েট ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় রাজি হয়েছে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 14 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1274 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,88,569 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,866 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,63,568 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,274 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,88,569 জন। 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,660 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,674 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,03,972 জন। হঠাৎ করে বেড়ে যাওয়ার পর কিছুতেই থামানো যাচ্ছে না আলুর বাজারের দামের গতি। কৃষি বিভাগের তথ্য মতে অন্যতম আলু উৎপাদনকারী জেলা রংপুরে স্মরণকালে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে গত বছর। তারপরও বেশি দামে কিনতে ভোক্তারা যখন নাকাল, তখন সব মহলের আঙ্গুল মজুতদারদের দিকে। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খুচরা বাজারে প্রতি কেজি আলুর দর 30 টাকা নির্ধারণ করা হলেও প্রকারভেদে 38, 42 ও 46 টাকার কমে আলু উঠছে না ভোক্তাদের ব্যাগে। আর দাম বাড়ার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে খুচরা ও পাইকারি বিক্রেতারা। শিল আলুটা কয় জায়গায় 50 ছিল, এখন 45 হয়েছে, 44 হয়েছে। আর কাঠি আলুটা কয় জায়গায় ছিল 45, এখন হয়েছে 40 টাকা, 38 টাকা। সরকার 30 টাকার উপরে বললে তো হবে না। আমার 40 টাকা কিনা আমি সরকার বলছে আমি সরকারের অনুমানিক বেচবো, এটা হতে পারে না। কৃষি বিপণন অধিদপ্তরের সবশেষ তথ্য মতে রংপুরের 40টি হিমাগারে বীজ ও খাবার আলু সহ মজুদ আছে 1,06,000 মেট্রিক টন। তারপরও দামের ঊর্ধ্বগতির জন্য মুনাফাখোর মজুতদারদের দায়ী করছেন কৃষক নেতারা। আলু কিন্তু কতক্ষণ রাখা যাবে তারও একটা বিধান আছে। এটি সূত্র ধরে যদি প্রশাসন মনিটরিংটা করে কোল্ড স্টোরেজে, যে এই আলুটার উপর হস্তক্ষেপ করে, তাহলে আলুর দাম কমে আসবে। হিমাগার মালিকরা দাম বৃদ্ধির জন্য গেল বছর কম উৎপাদন হওয়াকে দায়ী করলেও কৃষি বিভাগ বলছে স্মরণকালের সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে গত বছর। কোল্ড স্টোরেজে যে আলুগুলো আছে বেশিরভাগ তার 50% কম হলো। এখন যে আলু আছে তার বেশিরভাগই হলো বীজ আলু, এই জন্যই আলুর দামটা একটু বাড়ছে। 2019-20 মৌসুমে রংপুর জেলায় 26.40 মেট্রিক টন
প্রতি হেক্টর উৎপাদন হিসেবে 13,40,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়। হিমাগার পর্যায়ে 23, পাইকারি 25 এবং খুচরা বাজারে প্রতি কেজি আলুর দর 30 টাকা নির্ধারণ করে গত 7 অক্টোবর জেলা প্রশাসকদের চিঠি দেয় কৃষি বিপণন অধিদপ্তর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। রাজশাহী নগরীর নওদাপাড়ায় নানা জাতের মাছের সরবরাহ আড়তগুলোতে খুচরা ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে। সে খবর জানাতে মাছের আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল। সবুজ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর নওদাপাড়ার যে মাছের বাজারটি রয়েছে সেই বাজারটি মূলত অনেক বেশি প্রসিদ্ধ এখানকার তাজা মাছ সরবরাহকে কেন্দ্র করে, এবং প্রায় অনেক ভোর 5টা থেকে কিন্তু এই মাছের আড়তটি শুরু হয়, এবং এখানে স্থানীয় যে সমস্ত খাল বিল আছে এবং যে সমস্ত পুকুরে মাছের চাষ হয় সেখান থেকে কিন্তু সেই মাছের সরবরাহগুলো হয় এবং সেখান থেকে মাছগুলো নিয়ে আসা হয় এই আড়তে, এবং বিশেষ পদ্ধতিতে আসলে পানির পানিতে রেখে কিন্তু তাজা অবস্থায় এই মাছগুলো এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরেই কিন্তু তারপরে এখানে এই মাছের যে নিয়মিত আড়তের যে হাকডাক সেটি কিন্তু শুরু হয়। আজকে আমরা সকাল থেকে মাছের বাজারে যেটি দেখছি, মাছের সরবরাহ অনেক বেশি। এই কারণে যারা এখানকার পাইকাররা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা বলছে তুলনামূলকভাবে মাছের গতকালকের থেকে দাম কিন্তু খানিকটা কম। গতকালকে যেই মিরকা মাছগুলো দেখা যাচ্ছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেগুলো আজকে 180 অথবা তার থেকে খানিকটা কম। এছাড়াও যে কাতল বা চিতল মাছ যেগুলো গতকালকে বিক্রি হয়েছে প্রায় 250 থেকে 300 টাকা দরে, এবং আকার ভেদে যেটি 200 থেকে 210, সেগুলো কিন্তু প্রায় 30 থেকে 40 টাকা কেজি দরে কিন্তু কমে আসলে বিক্রি হচ্ছে। এছাড়া শুধুমাত্র এই বাজারে আমরা যেটি লক্ষ্য করছি যে খাল বিলে যে সমস্ত মাছগুলো সেইগুলোর মাছের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং এখন পর্যন্ত প্রায় 9টা পর্যন্ত এই বাজার চলবে এবং মাছ সরবরাহ করা হবে বলে স্থানীয়রা আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তো সবুজ, রাজশাহীর নওদাপাড়া মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা। দুদলই ব্যস্ত সময় পার করছেন, বসে নেই প্রবাসী বাংলাদেশিরাও। দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন তারাও। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। জনপ্রিয়তার জনমত জরিপে 2016 সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়েও বর্তমানে বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনোই কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেননি। তারই ধারাবাহিকতায় ফার্স্ট লেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ভোটারদের মন জয় করতে না পারার অভিযোগে গেল বছর হিলারিকেও সমর্থন দেননি বহু ডেমোক্র্যাট সমর্থক। তবে তারাই এবার বাইডেনকে সমর্থন দিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে মার্কিন গণমাধ্যমে। নির্বাচনের আগে শেষ মুহূর্তে এসে লাল ও নীল শিবিরের প্রচারণা এখন তুঙ্গে, আর এতে পুরোদমে অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার আর্টিসিয়া শহরে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে জো বাইডেনকে ভোট দিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এবারের নির্বাচনটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কাকে সমর্থন দিচ্ছেন সেটি বড় কথা নয়, সবার ভোটে অংশ নেওয়াটাই জরুরি। এদিকে নির্বাচনের আগে বিচারপতি হিসেবে অ্যামি কনি ব্যারেটকে নিয়োগ দিতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে শনিবার ওয়াশিংটনের সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। প্রয়াত বিচারপতি রুথ বর্ডার গিন্সবার্গের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ বিক্ষোভ করেন। সকল জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্পও রয়েছেন জোর প্রচারণায়। তবে আগামী 3 নভেম্বর নির্বাচন শেষে জানা যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের আগামী দিনের প্রেসিডেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টস কাপের খবর। আসলে টিকে থাকার লড়াইয়ে বিগ ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহ একাদশ। প্রতিপক্ষ তামিম একাদশ। মিরপুরে হোম অব ক্রিকেটে ম্যাচটি মাঠে করাবে আজ দুপুর 1:30টায়। 3 ম্যাচে 2 হারে টেবিলের 3 নম্বরে রিয়াদের দল। ফাইনাল খেলতে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই তাদের সামনে।
আগের দিন ম্যাচ থাকায় এই দিন কোনো অনুশীলন করেননি তারা। বোলিংটা ভালো হলেও বরাবরই ব্যাটিং ভুগিয়েছে মাহমুদুল্লাহ একাদশকে। জ্বলে উঠতে পারছেন না অভিজ্ঞ মমিনুল, ইমরুল, নাইম কেউই। এদিক থেকে কিছুটা নির্ভর তামিম একাদশ। আগের ম্যাচে হেসেছিল মেহেদী হাসানের ব্যাট, খরা কাটিয়ে ফর্মে ফিরতে চান অধিনায়ক নিজেও। দুদলের প্রথম সাক্ষাতে তামিম একাদশকে 5 উইকেটে হারিয়েছিল মাহমুদুল্লাহ একাদশ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 8 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসছে আরও একটি স্প্যান। দৃশ্যমান হতে যাচ্ছে প্রায় 5 কিলোমিটার। চলতি মাসে বসবে আরও 2টি। একদিকে মামলার হাজিরা, অন্যদিকে জাল টাকা বানানো। জামিনে বের হয়েই আবারও সক্রিয় ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী। দুর্গাপূজার সামনে রেখে বেড়েছে তৎপরতা। এবং পুলিশের তাড়া খেয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পায়নি সিলেটের রায়হান। ফাঁড়িতে নিয়ে করা হয় নির্যাতন। এখনও ধরাছোঁয়ার বাইরে এসআই আকবর। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।